হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যাচ্ছে। এভাবে হয়তো সময় পার হয়। সময় পার হওয়া আহামরি কিচ্ছু না। তো আমি তো জানেনই, প্রত্যেক দিনই আমার গরুর ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করি। এটা আজকের দুপুরের ভিডিও, যেটা আমি করে রাখছিলাম। গোয়াল ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি গরুদেরকে খাইতে দিব। কারণ সবাই অনেকেই বলে যে আমার গরু নাকি মোটা হচ্ছে না, তো আমার চোখে আমার গরু মাশাআল্লাহ অনেক ভালো। সময় লাগে রে ভাই। ওই অন্যান্য ইউটিউবারেরা চিকন গরু কিনে নিয়ে আসে মেলা আগে, আপনাদেরকে মাঝপথে ভিডিও দেখায়, তারপরে আবার ভিডিও দেখায়, দেখে আপনাদের মাথা পাগল করে দেয়। আসলে ভাই এত সহজ না। আমার দুই গরুই মোটামুটি লাইনে চলেই আসছে। বিশেষ করে আমার কালো গরুটার ব্যাক পার্ট আগে কীরকম ছিল, যারা দেখছে তারা জানে। ব্যাক পার্ট আগে আরও চিকন ছিল, আগের তুলনায় একটু ফুলছে। মেন কথা, এর ব্যাক পার্ট যখন পুরোপুরি ফুলবে তখনই আমি এক্সেল করবো, তার আগে আমি এক্সেল করবো না। তো এখন দেখা যাক 2-2.5 মাসে আরও আমি কতটুকু আর উন্নতি করতে পারি। কেবল তো শুরু। তবে খরচ আছে ভাই, হিউজ খরচ। যেটা আমি সবসময় বলি, গরু পালতে হলে প্রথমে গরুর খাবারের টাকা জোগাড় করে রাখতে হবে। গরুর খাবারের টাকা যদি জোগাড় করে না রাখতে পারেন, তাহলে গরু পালার কোনো প্রয়োজন নেই। কারণ বর্তমানে প্রত্যেকটা খাদ্যই টাকা দিয়ে কিনে খাওয়াতে হয়। যাদের জায়গা নেই তাদের তো বিশেষ করে সব খাবারই টাকা দিয়ে কিনে খাওয়াতে হয়, সমস্ত খাবার। তো এই জন্যই বলতেছি, যাদের টাকা আছে তারাই গরু সেক্টরে আসুন। অন্ততপক্ষে গরুকে খাবার দেওয়ার টাকাটা তাদের আছে। তো আসলে আমার টাকা মনে করেন যে প্রায় শেষের দিকেই ছিল। যাই হোক, এই গরুটা আমাকে অনেক বেশি ভালোবাসে। ওকে আমি বলতেছি ক্যামেরার দিকে তাকায়, কিন্তু ওই শরমেতে তাকায় না। আসলে লজ্জাবতী গরু আমার এটা। কিন্তু এ আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। আসলে প্রাণীদেরকে ভালোবাসলে শান্তি পাওয়া যায়। তো ভালোবাসলে প্রাণীদের ভালোবাসুন। সেটা এখন মানুষ হোক, জীবজন্তু হোক, প্রত্যেককে ভালোবাসতে শিখুন। আমি কিন্তু ছোটোটারে খুব কম পরিমাণে আদর করি, আমি তেমন একটা টাচই করি না। কারণ ওর এখন বাড়ন্ত বয়স। ওই সারাক্ষণ তো হাত দিয়ে লাড়াচাড়া করলে গরুর গ্রোথটা কমে যাবে, গরু বড় হবে না। এই জন্য মনে করেন আমি কম আদর করি। খাবারটা ঠিক মতো দেই বললেই চলে। আমি কি খাবার দিই সেটা আপনাদেরকে আবারও দেখাবো আজকে। তো এখন আমি খাবারের আইটেমটা তৈরি করতেছি, আপনারা আমার সাথেই থাকুন। তো দেখেন, আমি তো আগে প্রথমে এদেরকে যে পাত্রগুলোতে খাইতে দিই, এই পাত্রগুলো আমি আগে মনে করেন যে সুন্দর করে আমি ধুয়ে নেব। যদিও আমার এক হাত কাটা, মানে একটা নখ কাটা গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা বড় বিষয় না, এক হাত কাটা হয়েছে ঠিক আছে, আর এক হাত তো ঠিক আছে। তো কষ্ট করে হলেও আমি এদের যত্নর কোনো ত্রুটি রাখি না। আমি সবসময় চেষ্টা করি এরা যেন ভালো থাকে, সুস্থ সবল থাকে। এদের পিছনে আমার টাকাগুলো খরচ হচ্ছে, সেটা আমি মানি, তো হোক। আমি প্রত্যেকটা টাকার হিসাবে আমি অবশ্যই লিখে লিখে রাখি। এখন এই চালানটা আমার এইরকম একটা অবস্থায় আছে। প্রথমে 3টা কিনছিলাম, 3টার মধ্যে একটা গরু হয়েছিল অসুস্থ, আর একটা মোটামুটি ঠিকই ছিল। তো যাই হোক, অসুস্থটা লস করে বিক্রি করে দিছি, আর যেটা মোটামুটি সুস্থ ছিল সেটাকে একটু লাভ করে বিক্রি করছি। দুইটাই বিক্রি করে একটা কিনছি, ওই লাল বাছুরটা, আর কালোটা 3টার মধ্যে একটা সেটা রেখে দিছিলাম। তো এখন ওই তো হিসাব লস করছি, লসের টাকাটাও লিখে রাখছি, এটা কত টাকাতে ক্রয় করছি সেটাও লিখে রাখছি, আর কীরকম কী খাওয়ার খরচ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি লিখে লিখে রাখতেছি। অর্থাৎ বোঝা গেল যে এই চালানটা যদি আমি বিক্রি করি সময় মতো, যখন বিক্রি করে দাম পাবো, এই সময় যদি বিক্রি করার পরে আমি বুঝতে পারবো যে কীরকম প্রফিট আর কি আসলো, সেইটার সাথে মনে করেন প্লাস মাইনাস করবো, যে আমার
লসের কয় টাকা উঠলো আর লাভ কত টাকা হলো, এটা আমি হিসাব তখন করব যখন আর কি আমি বিক্রি করে দিব। তো বিক্রি করার এখন অনেক দিন দেরি আছে ভাই, এদের সাথে আমার আরও অনেক দিন সময় কাটাতে হবে, বলতে পারেন আরও 2-3 মাস। আজকে তো 30 তারিখ, ধরে নেন কালকে 1 তারিখ, কালকে 30 তারিখ, আজকে তো 29 তারিখ, কালকে 30 তারিখ, এটা হয়তো বা 31শে মাস নাকি 30শে মাসই হতে পারে। দাঁড়ান আমি একবার দেখে নিই এটা কি, এটা 30শে মাস পর্যন্ত, মানে এপ্রিলের 30 মাস পর্যন্ত আছে। তাইলে হচ্ছে কি মে মাসের 1 তারিখ থেকে আমার দিন গণনা শুরু হবে। মে মাসটা আমি সাধারণ খাবারে দিব এবং জুন মাসে আমি মনে করেন যে যেটা আর কি দানাদার খাবারটা একটু বাড়িয়ে দিব। তো মে মাসটা আমি মেন কথা এদের আমি মে মাসের মধ্যে আমি এদের তো ক্রিমি ডোজটা কমপ্লিট করব, মানে 3 ডোজ যে দেওয়া লাগে লালটারে কমপ্লিট করব এবং পাশাপাশি জিঙ্ক ভিটামিন যেসব জিনিস খাওয়ানো লাগে এই সব কিছু খাওয়াবো। প্লাস আমি ল্যাম্পি স্কিনের ভ্যাকসিনটাও করে নিব, সাথে করে খুরা রোগের ভ্যাকসিনটাও করে নিব। তো এটা হলো আমার মে মাসের টার্গেট। এবং জুন মাসে আমার মনে করেন যে গরুদেরকে আমি খাবার দেওয়া শুরু করব, পুরো জুন মাসে মানে যত্ন করব এবং জুলাই মাসে আমি গরুগুলোকে হাটে নিব। জুলাইয়ের আমাদের এখানে মনে করেন যে বগুড়া শহরে সোমবার করে বনানী হাটটা লাগে, আমার বাসার এখানে বনানী হাটটা অনেক কাছে হয়। তো জুলাই মাসের 1 তারিখে আমি সোমবার বনানী হাট পাচ্ছি এবং 8 তারিখে আমি সোমবার বনানী হাটটা পাচ্ছি। তো আমি 1 তারিখে আমি গরু বিক্রি করবো না, আমি 1 তারিখে এমনি হাটে যাব, হাটে যেয়ে মনে করেন আমি হাট যাচাই করবো যে গরুর দাম এখন কেমন, কোন গরুর কীরকম দাম চলছে। যদি দেখি যে দাম মোটামুটি উঠছে গরুর, সেই ক্ষেত্রে আমি মনে করেন যে 8 তারিখে আমি গরু নিয়ে যাব। আর যদি দেখি যে না দাম ওঠেনি, দাম যা তাই আছে কম দাম, তখন আমি কি করব, জুলাইও পালবো, একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি গরুগুলোকে রাখবো এবং অক্টোবরে আমি গরুগুলোকে সেল করব। এটা আমার প্ল্যানিং। তো এতদিনের মাঝে আমার যতগুলো টাকা খরচ হবে অবশ্যই আমি সেই হিসাবগুলো আমি করে রাখবো, কারণ ভাই আমি কিনছি 2 গরু ধরে নেন 74,000 টাকা দিয়ে, এর পেছনে তো আমার একটা খরচ আছে, ভালো খরচ আছে। তো এই খরচটাকে আমি অবশ্যই 20টা একবারে মনে করেন যে ভালো করে লিখে রাখবো। দেখেন আমি গরুর খাবারটা কীভাবে তৈরি করলাম, একদম অল্প পানির মধ্যে আমি মিশ্রিত করছি, যেটা বলার বাইরে। আর আজকে আমি একটা ভুল করছি, যে ভুলটা আমি আজকে সকালেও করছিলাম, যে আমি খোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তা আসলে ভাই খোল অতিরিক্ত দেওয়া ঠিক না। আমি কাল থেকে আর কি আমি নিয়ম করব, আমি গরুকে খোলের পরিমাণটা কম করে দিব। খোল একটু কম করে দিলে গরুরা মনে করেন খাওয়াটা নষ্ট করে না, খোলের পরিমাণ বেশি দিলে গরুরা খাবার নষ্ট করে। আসলে ওই কথা আছে না, তরকারিতে বেশি লবণ হলে কিন্তু ভাত খাওয়া সম্ভব হয় না তরকারি দিয়ে। তো এইরকম আর কি, যে যতটুকু খাবার আছে সেই খাবারে কতটুকু পরিমাণ মানে খোল দিতে হবে এটা বুঝতে হবে। তো আমার যে কটা কবুতর বাড়িতে আছি দেখতেই পাচ্ছেন, কেউ আঙ্গিনাতে ঘুরে বেড়াচ্ছে, কেউ বা টিনের ওপরে বসে আছে, মানে যার যেখানে ইচ্ছে তো সে সেখানে। এগুলো কিন্তু আমার বাসার বাচ্চা। আর এই তো থরের ঘরে যেটা দেখতে পাচ্ছেন 2টা, ওইটা আমার নতুন কেনা জোড়া বাড়ি চেনেছে, ওরা একটা বাচ্চা ফুটেছে। তো আমার কবুতর অনেক কম, গরুর পাশাপাশি কবুতর লালন পালন করা হচ্ছে আর কি। তো কবুতরে তেমন লাভ নাই, কবুতর হলো একটা লস প্রজেক্ট। আমি কিন্তু কবুতরের বেতন ভাই কম দামি চাউল খাওয়াই, কম দামি চাউলের ভাত খাওয়াই, নিজেরা যে ভাত খায় যারা নষ্ট হয় সেই ভাতটাই দিই। খুব কম দামের মধ্যে আমি মানে চেষ্টা করতেছি এগুলো পালন করার। তো এভাবে পালন করব। এখন দেখা যাক ঠিক কত দূর আমি এগোতে পারি এভাবে। এবং এই দেখেন আমার খাবারের আইটেমটা কত সুন্দর করে আমি খাবারটাকে তৈরি করছি, এবং এটা আমি এখন দেবো আমার ছোট বাছুরকে। দেখেন অলরেডি ও খাওয়ার জন্য কেমন কেমন করতেছে। তো মাশাল্লাহ, বাছুরটা আমার অনেক লক্ষ্মী একটা বাছুর। আমি কিনে নিয়ে আসছিলাম ওকে, তো ছোটো বাছুরই, এখনও ছোটোই আছে, আরও ছোট ছিল, আর একটু ছোট ছিল, এবং বলতে পারেন যে মায়ের দুধটা ছাড়েনি, এই অবস্থায় আমি কিনে নিয়ে আসছি। তো যাই হোক, আল্লাহর রহমতে বাছুরটা আমার বাসায় আসলো, এসে কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক মতোই করতেছিল। মনে করেন যে খাবার যে নষ্ট করার যে বিষয়টা, এটাও কখনোই করে নাই। প্রথমে আমি 3 বেলা করে খাওয়াচ্ছিলাম, যা সত্যি তাই, সকাল দুপুর আর বিকালে 3 বেলা আমি দানাদার খাবার দিচ্ছিলাম, পাশাপাশি আবার খড় ঘাস এগুলোও দিচ্ছিলাম। তো কিন্তু খড় খাওয়া কিন্তু আমার বাসায় এসেই শিখছে, ঘাস খাওয়াটাও মানে খড় না, আমার বাসায় এসে কিন্তু ঘাস খাওয়া শিখছে। কিন্তু আগে ঘাস খাচ্ছিল না, আর আমি কিন্তু ছেড়ে দিয়ে রাখছিলাম, এখন আমি বেঁধে রাখি
একটাই কারণে, সেটা হচ্ছে যে এখন আমাদের বাসায় কিছু ছোট ছোট আমের গাছ আছে, যেগুলো আমের গাছের যে আমের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। তো আসলে আসলে মনে করেন ভাই, গাছগুলো তো আমারও পছন্দ, আমার বাড়ির মানুষদেরও পছন্দ। গাছগুলো তো আম হলে অবশ্যই বাড়ির সবাই খাবে। তো ভাই, যেখানে দেখতেছি যে ক্ষতি হচ্ছে, আমি সেখানে তো সেই জিনিসটাকে ছেড়ে দিয়ে রাখবো না। এই জন্য মনে করেন যে আমি ওই বেঁধে পালা শুরু করছি, বেঁধে রাখছি। তো আমি হয়তো বললাম না যে খোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে কিন্তু দেখেন গরুর অ্যাক্টিভিটি খেয়াল করেন, গরু কিন্তু তেমন একটা খাইতে চাচ্ছে না, মানে খাচ্ছে মানে এক প্রকারের জোর করে, মানে পেটের মধ্যে ক্ষুধা আছে, খাওয়া লাগবে কিন্তু জোর করে করে খাচ্ছে। তো আসলে এটা হলো মেইন কথা, এখন খাইতেই হবে, উপায় নেই। তো তো আজকে আমি যে ভুলটা করছি, কাল আমি সেই ভুলটা করবো না। এখন থেকে আমি অল্প করে খোল ভেজায় রাখবো, সেই খোলটা মনে করেন আমি অল্প অল্প করে দিব, তাহলে আর প্যারা হবে না, সহজ উপায়। আর খোল এই জন্য খাওয়ানো লাগে, সরিষার খোল খাওয়াইলে মেন কথা হচ্ছে গরুর চামড়া নাকি সুন্দর হয়, যেটা আমি শুনছি। এখন আমার গরুদেরকে আমি খাওয়াচ্ছি, এখন দেখা যাক কী হয়। কারণ আমি সকালবেলা দানাদার দিই, দুপুরবেলা আমি চেষ্টা করি বেশি করে ঘাস খাওয়ানোর, এবং বিকেলবেলা দানাদার দিই। এইভাবে আমি মনে করেন খাওয়াচ্ছি। আমি কিন্তু খড় খাওয়ানোটা বাদ দিছি, কারণ খড়ে কোনো রকম পুষ্টি নেই, খড় আসলে এমনি একটা ফালতু জিনিস। আর খড় আমি তখন খাওয়াবো যখন খড়ের দামটা কমে আসবে, কারণ এখন আমাদের এদিকে 60 টাকা পিস আটি খড়, 170 টাকা বজা, মানে এক বজাতে থাকে হলো 25 পিস। তো ওই হিসেবে দেখা গেল যে আসলে লস প্রজেক্ট। সেজন্য আমি মনে করেন যে ঘাস খাওয়াচ্ছি, 3 টাকা বেশি দিয়ে হোক সমস্যা নেই, 10 টাকা করে আটি নেয় ঘাস, আমি 4 আটি করে ঘাস 2 গরুকে দিই। অনায়াসে 2 গরু মনে করেন যে খাইতে খাইতে সময় পার করে দেয়, তারপর আবার দানাদার খাবারটাও দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, এভাবে মনে করেন যে গরুদের আমি কেয়ার করতেছি, এবং আমি গরুগুলোকে আমি লালন পালনের কোনো ত্রুটি সাথে রাখতেছি না। আমি দেখেন গোয়ালঘরটাকে আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার। এই ঘরটা কিন্তু আসলে আমার কবুতরের ঘর, আসলে বুঝলেন। এই ঘরে আমি আগে কবুতর পালতাম, এখনও কিন্তু কবুতর পালি, কিন্তু তবে আগে নিচ থেকে উপর পর্যন্ত টোটালি আমার এই ঘরে কবুতর ছিল। এখন আমি এই ঘরে পালতেছি হলো গরু। তো ইন ফিউচারে এই ঘরে আমি তো গরু রাখবো না, আমি আলাদা একটা জায়গা আছে, ওই জায়গাতে আমি 2 শতক জায়গার উপরে আমি চেষ্টা করবো, 2 হোক আর 1.5 হোক, আমি জায়গার উপরে আমি চেষ্টা করবো একটা ছোটোখাটো একটা ঘর করা, যে ঘরে অন্ততপক্ষে 5টা গরু রাখা যাবে, 5-6টার মতো গরু রাখা যাবে, এরকম একটা স্পেসে আমি ঘর বানাবো, এবং সেই ঘরে আমি গরু লালন পালন করার চেষ্টা করব, মানে এটা আমার শখ। এভাবে আর কি চলতেছে। তো সকলে দোয়া করবেন যেন আর কি সাকসেস হতে পারি। কবুতর মনে করেন যে আমার ফেভারিট একটা প্রাণী, মানে আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি। আমার বাসায় মনে করেন যে এরকম হয়, কবুতর যখন একটু লাগে ওঠে, তখনই ভাইরাস এসে মনে করেন যে আমার বাসার কবুতর মারা যায়। মারা গেলে তখন মেন কথা খুব খারাপ লাগে, তখন আমি চেষ্টা করি বাঁচানোর, তো পারি না। তো তখন কি হয়, বিক্রি করে দেয়। আর এই ভাইরাসগুলো কেন হয় আমি এটা বুঝি, যখন বাইরে থেকে কোনো অসুস্থ কবুতর কিনে নিয়ে আসি, তখনই মনে করেন যে ভাইরাসগুলো আর কি হয়। তো এখন অসুখ বিসুখ আল্লাহর রহমতে নাই, ডিম বাচ্চা করতেছে সব কবুতর। তো করুক আল্লাহ, ওদের মানে সুস্থ সবল রাখুক, ভালো রাখুক, ওদের বরকত হোক। শখ আছে বাসায় 50-60 পিস কবুতর থাকবে, তাদের বাচ্চা প্রোডাকশন করে বাচ্চা সেল করব, তখন এমনটা আর কি আমার ইচ্ছা। যদিও আমি গিরিবাজ কবুতর পালি, আমি বাংলা কবুতর রাখি না। এক জোড়া আমি ক্রস কবুতর পালি, সেটা বাংলার সাথে গিরিবাজের ক্রস ছিল। তো ওই জোড়াটা বাচ্চা মানে জোড়া দিলাম কয়েকদিন আগে, তো একটা বাচ্চা ফোটাইছিল, সেই বাচ্চাটা আমি জব করে খাইছি। এবার আবার 2টা ডিম নিয়ে বসছে। তো এবার যদি 2টা বাচ্চা ফোটে, আমি তাহলে কি করব, মনে করেন যে বাচ্চা 2টারে আমি বাসা চেনাবো। মনে করেন যে 5-6 জোড়া যদি বাংলা যদি আমি বাড়ি চেনাতে পারি, আমার বাসায় যদি সেট হয়ে যায়, আমি মনে করি ওরাই খুব ডিম বাচ্চা শুরু করে দিবে, এবং ওদের বাচ্চা দিয়ে আমি মনে করেন যে বাচ্চা সেল করা শুরু করবো। আর যেগুলো কবুতরের মধ্যে জাত ভালো, যেগুলো কবুতরের, এই কবুতরগুলো করে কি বাচ্চা বড় না হওয়ার আগে আবার ডিম পারে, মানে ওরা আসল কথা বেকার না, ওরা অনেক ভালো। তার কিছু কিছু কবুতর আছে এক জোড়া বাচ্চা করতে করতে মনে করেন যে ওদের শরীর শুকিয়ে যায়, ভালো প্রোডাকশন করতে পারে না। তো আসলে এরকম কবুতর না পালাই উচিত।
তো এরকম কিছু কবুতর আমার বাসায় আছে 2-1টা, আমি ওদেরকে আমি ছাঁটাই করে দিব খুব তাড়াতাড়ি। ছাঁটাই করে দেওয়া উচিত। আসলে কবুতর হতে হবে মানসম্মত, ভালো, ডিম বাচ্চা যেন করে এইরকম। তো বর্তমান যে অবস্থা, এই অবস্থায় মনে করেন যে কবুতরের দামও অনেকটা কমে গেছে, তো খাবারের দাম অনেকটা কমে গেছে, এর হলো অবস্থা বর্তমান। যাই হোক, চলতেছে এভাবে চলুক। এবং গরুর খাবারের দামটা বেড়ে গেছে, কিন্তু গরুর দামও মোটামুটি বেশি বলা যায়। আগে যে গরুর দাম ছিল 25,000, সেই গরুর দাম এখন হয়ে গেছে 50,000। তো এখন সমস্যা কি? কোনো রকমের সমস্যা নাই, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। তা আপনারা কি আমার কালো গরুর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? যদি পরিবর্তন দেখতে পান আমাকে কমেন্টে জানাবেন। আর 1 মাস পরে দেখবেন এই গরুর মধ্যে আরও অনেক পরিবর্তন চলে আসছে। 1টা মাস জাস্ট আমাকে সময় দিন, 1-2 মাসের মধ্যে আমি এই গরুর মধ্যে এতটা পরিবর্তন আনবো, আল্লাহ যদি চায়, আল্লাহর যদি হুকুম হয়, দেখবেন আমি এই গরু 70,000 টাকা দিয়ে বিক্রি করবো। আমি এটাকে 70-75,000 গরুই তৈরি করবো, আমার শখ আছে। তো আসলে সময় লাগবে, কারণ এর শরীরের লোম অনেক ধীরে ধীরে পড়ছে। আমারই ভুলের কারণে, কারণ প্রথমে ভুল ডাক্তারের চিকিৎসা নিয়েছিলাম, যার কারণে এমনটা আর কি হয়েছে। তো আপাতত আমি ভালো ডাক্তারের চিকিৎসা নিয়ে আমি মনে করেন যে গরুগুলোকে আমি পালন করতেছি, যার কারণে আমার খুব একটা ঝামেলা হচ্ছে না। তো কালকে আমার পরীক্ষা আছে, সবাই আমার জন্য অগ্রিম দোয়া রাখবেন, আমি যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। আসলে এই পরীক্ষাগুলোতে শুধু পাস করলে আমি খুশি, মানে ফেল যেন না হয়, এতটুকুই দোয়া করবেন। আর ভাই একটাই কথা, আমি আমার স্বপ্ন বিক্রি করে আমি এগুলো কিনছি, হাই রিস্ক নিয়ে কিনেই কিন্তু আমি প্রথমে ধরা খাইছি অলরেডি। এখন তো ধরা বলতে আমি এরকম একটা ধরা খাইছি যে আমি 95,000 টাকা দিয়ে আমি সেল করছিলাম আমার বাইক। সেল করে আমি 80,000 টাকার মধ্যে আমি মনে করেন যে 3টা বাচ্চা কিনছিলাম গরুর। 3টার মধ্যে কালোটাও একটা ছিল, আর 2টা দেশি গরু ছিল। এই মোট 3টা বাচ্চা কিনছিলাম। আমার ইউটিউব চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখে আসলে বুঝতে পারবেন যে আমি কীরকম গরু কিনছিলাম। গরুগুলোর ভিডিও এখন ইউটিউবে দেওয়াই আছে। যেহেতু কিনছিলাম, 3টার মধ্যে অসুস্থ হয়ে জানতেন, যেটাই হোক 2টা করে আমি লস করে বেচছিলাম 33,000 টাকা দিয়ে। 33,500 টাকা দিয়ে আমি 2 গরু বিক্রি করে আমার কাছে ছিল 33,500। এখন আমার টেনশন যে ভাই টাকা ইনভেস্ট করেই এতগুলো টাকা লস। এতগুলো টাকা লস হয়ে গেল, এতদিন ধরে খাওয়ালাম, খাবার ওষুধ খরচ এত কিছু করে লস। তখন আমি বাধ্য হয়ে 33,500 টাকা নিয়ে আমি রওনা দিয়েছি পাশে থেকে। আল্লাহ রহমতে হাটে গেলাম, হাটে যেয়ে আবার এই বাচ্চা যারা দেখতে পাচ্ছেন লাল কালারের, এই বাচ্চাটাকে আমি কিনি 33,000 টাকা দিয়ে। আর বাদ বাকি মানে হাসিল, মানে হাটের সাপ সুপ সব কিছু মিলাই আমি এটা 33 দিয়ে আর কিনি। গাড়ি ভাড়া ওর মধ্যেই পড়ে গেছে, সব মিলে 33,000ই পড়ে গেছে ওর পিছনে আমার। আমি এটা আর একটা কবুতর কিনি, আমার সব মনেই আছে, একটা কবুতরের বাচ্চা, একটা অন্য কবুতর কিনি। এই কিনে মনে করেন আমি চলে আসলাম, ভালো কথা। এখন পালতেছি 2 গরু, কালোটাকে রাখছি, আগে থেকে রাখছি মানে আগেকার গরু, এটা বর্তমান নতুন হলো লালটা। এই 2 গরু আমি এখন পালন করতেছি। এখন আমার জানা নাই যে আমি আমার লস যে টাকাগুলো হয়েছে, সেই লসের টাকাগুলোকে আমার উঠবে কি উঠবে না। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমার লসের টাকা তুলে দেয়, এবং আপনারাও যেন দোয়া করেন আমার যেন লসের টাকাটা উঠে আসে। মানে এখন যদি আমি চাই না যে আমার একটা হোন্ডা কিনতে হবে, যে হোন্ডা বিক্রি করছি সেই হোন্ডা কিনবো, আমি হয়তো পারবো না, মানে জোর নাই। কারণ আমার তো আসল টাকাটাই হারাইছে। 2 গরু বিক্রি করলে আমি বড় কত টাকা পাবো? বড়টার দাম পাবো সর্বোচ্চ 55,000, ছোটোটার দাম পাবো সর্বোচ্চ 40,000। 55-40 কত হয়? 95,000 টাকায় আসলো। তো কী লাভ হলো? আমি এতগুলো দিন যে বেকার খাটনিগুলো করলাম, সময় দিলাম এর পিছনে, এর বেতনটা কই? আমার তো লাভও হলো না, লসও হলো না, আমার পরিশ্রমটাই ব্যথা গেল। এইরকম না, এজন্য আমার কথা হচ্ছে আমি আরও সময় দেবো এদের পিছনে, এদের থেকে যেন একটা মোটা অঙ্কে যেন লাভ করতে পারি, তাহলে বুঝবো যে আসলে সেক্টরের লাভ আছে। আর সামনে বার আমি চেষ্টা করব আরও ভালো কোয়ালিটির, আরও ভালো গরু কেনা,
এই ক্রস গরু কেনার সময় চেষ্টা করবেন যে মাথা ছোট হবে আর ফিগারটা বড় হবে। সব সময় মাথার মধ্যে রাখবেন যে ক্রস গরু হোক আর সাহিওয়াল হোক, মানে যে কোয়ালিটি গরুই হোক, সবসময় চেষ্টা করবেন মাথা হওয়া লাগবে ছোট এবং ফিগারটা হওয়া লাগবে বড়। এরকম গরু কিনলে এই গরু থেকে আপনারা লাভ করতে পারবেন। মানে গরুগুলোর খাবারের রুচিটা একটু বেশি হয় এবং যা খায় সেটা শরীরে লাগে, এবং গরুগুলো অনেক বড় হয় এবং স্বাস্থ্যবান হয়, অনেক স্বাস্থ্য হয়। এই জন্য আমি এবার মনে করেন যাই হোক প্রথম টাইম আমি গরু পালতেছি, আমি খুব একটা মানে না বুঝে কিনছি, মানে অতটা চিনি না। তবে আমি সেকেন্ড টাইম যখন আমি কিনবো এগুলো বিক্রি করে, আমি এর থেকেও আরও ভালো গরু কেনার চেষ্টা করব। এগুলো যে একবারে খারাপ তা না, এগুলো গরুও ভালো। এই গরুগুলো যদি কেউ পালে 1 বছর 2 বছর, এই গরুগুলো থেকেও আপনারা মনে করেন যে দুই গরু পাললে আনুমানিক 50,000 টাকা লাভ করতে পারবে, আনুমানিক সর্বনিম্ন। কিন্তু তার বেশিও করতে পারে, এখন পালকের উপর ডিপেন্ড করতেছে সব কিছু, বাদ থেকে আল্লাহর ইচ্ছা। আর দেখা যাক কি হয়। আমি তো রাখবো হলো মনে করেন যে কোরবানি ঈদও আসবে, কোরবানি ঈদের ঠিক 15 দিন পরে আমি হাটে নিয়ে যাব। তারপরে আমি যদি ভালো একটা দাম পাই আমি বিক্রি করে দেব। এটাই হলো আমার শখ। তো যারা নতুন নতুন উদ্যোক্তা, যারা নতুন নতুন গরু পালা শুরু করছেন, এরকম বাছুর গরু যদি কিনে থাকেন তাহলে আপনারাও কুরবানি ঈদের পরে সেল দেওয়ার চিন্তা ভাবনা করেন। কুরবানির পরে সেল করলে ভালো একটা দাম পাবেন, কারণ কুরবানির পরে অনেকেই এরকম সুন্দর সুন্দর বাছুর গরু ক্রয় করে। মানে যার যে রকম চয়েস, মানে যার যে রকম বাজেট, সে সেই রকম গরু কেনার চেষ্টা করে। তো এখন আল্লাহ যেহেতু আমার জিম্মায় 2 গরু দিছে, আমি 2 গরু পালতেছি। এখন আল্লাহর হুকুম যখন হবে তখন আবার অন্য কারো কাছে এই গরুগুলো চলে যাবে। এইভাবে মনে করেন যে এর থেকে ওর কাছে, ওর থেকে ওর কাছে, যে এক সময় মনে করেন যে আল্লাহর রাস্তা হয় কোরবানি হয়ে যাবে, না হলে কসাইয়ের কাছে চলে যাবে। মানে যেটা এখন ভাগ্যে আছে। এখন ভবিষ্যতে কি হবে এটা আসলে বলা মুশকিল। আপনার আমার ইচ্ছাতে কখনো কোনো কিছু হয় না। আমরা শুধু চেষ্টা করি, প্রচুর চেষ্টা করি, তারপরে যদি কিছু একটা হয় এটাই। আর আমাদের এলাকাতে একটা ছোট ভাই আছে, ছোট ভাইয়ের মাথার সমস্যা। সে মনে করেন সবসময় চানাচুর খায়। মানে আমি কোনো একদিন আপনাদেরকে আমি তার ভিডিও দেখাবো না, মানে সে ভাতের থেকে বেশি চানাচুর খায়। আমি তাকে সবসময় দেখি, সে আমার দোকানে আসে, এসে প্রায় মনে করেন যে প্রত্যেক দিন 1 প্যাকেট করে চানাচুর আমার দোকানের থেকে খায়। তো খাচ্ছে, খাক, সমস্যা নাই, তারা আবার চানাচুর না খেলে হয় না। মানুষদের নেশা থাকে অনেক ধরনের, কিন্তু এই ছেলে মনে করেন চানাচুর পাগল। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা লাইক দেন না তাদেরকে জানাই আপনাদের হাতের মনে হয় সমস্যা আছে। আপনারা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ওষুধ খাবেন এবং মানে ব্যায়াম করবেন, তাহলে হাতের নখগুলো ঠিক হয়ে যাবে, আঙ্গুলগুলো ঠিক হয়ে যাবে। তখন আপনারা মনে করেন যে লাইকটা দিতে পারবেন। তো আসলে ভাই মজা করলাম, মাইন্ড করেন না। সবাই সুস্থ সবল ও ভালো থাকেন। আপনাদের মা বাবাকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।